হ্যাঁ, তো এই চ্যাপ্টারটা পরিবেশ রসায়ন বা ইনভায়রনমেন্টাল, আচ্ছা দাঁড়াও, এগুলো এক এক দিন এক এক রকম হয়ে থাকে কেন? পরিবেশ রসায়ন বা ইনভায়রনমেন্টাল কেমিস্ট্রি। আচ্ছা, তো এই চ্যাপ্টারের শুরুতে যেগুলো আছে, এগুলো আছে আমাদের বায়ুমণ্ডল নিয়ে। আহ বিভিন্ন জিনিসপত্র, বায়ুমণ্ডল কি, বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর, কোন স্তরের বিস্তৃতি কোন পর্যন্ত, বা বায়ুমণ্ডলের বিস্তৃতি কোন পর্যন্ত, এবং কোন স্তরে কি কি হয়, বা কোন স্তরে তাপমাত্রা গুলা কিরকম, এবং আমাদের বায়ুমণ্ডল কোন কোন ধরনের গ্যাসীয় পদার্থ নিয়ে সৃষ্ট, এইগুলো নিয়ে আছে আলোচনা। তো এইসব আমাদের শুধুমাত্র এমসিকিউ এর জন্য লাগে। তো এমসিকিউ এর জন্য যতটুকু লাগে এইখানে অতটুকুই পড়বো, এর বেশি পড়ে লাভ নাই। আচ্ছা, এমডি এমসিকিউ এর জন্য যতটুকু লাগে আমি ওইটুকু লিখে দিচ্ছি। আর আর তোমার কাছে এই কোন স্যারের বই, এই রসায়নের? হাজারি। আচ্ছা, হাজারি স্যারের বই থাকলেই ভালো। আর আমি এখানে মোটামুটি দুই তিনটা বইয়ের ম্যাথ বা মানে যা যা আছে ওগুলা দেওয়ার ট্রাই করব। যেহেতু হাজারি স্যারের বইটা আছে, তো হাজারি স্যারের বইয়ের ওই দেখবা যে একটা করে এই টপিক শেষে এই নিজে করো দিয়ে বেশ কিছু ম্যাথ প্রবলেম দেয়া আছে। তাহলে আমি আর ওইগুলা স্লাইডের মধ্যে দিব না, আমি অন্য আর একটা বইয়ের, লিঙ্কন স্যারের বই অথবা কবির স্যারের বই থেকে কিছু এইচডব্লিউ এখন দিয়ে দিব। যদিও ম্যাক্সিমাম এইচডব্লিউ হাজারি স্যারের বই, লিঙ্কন স্যারের বই অথবা কবির স্যারের বইয়ের সেম, তারপর আমি দিয়ে রাখবো। তুমি হাজারি স্যারের বইয়ের গুলা সলভ করার পাশাপাশি স্লাইডের পিডিএফ দিয়ে দেবো, সেইখান থেকে অন্য রাইটারের যেগুলা থাকবে, যেগুলো একদম মানে কমন থাকবে সেগুলা সলভ করার তো দরকার নাই দুইবার করে। যেগুলো আনকমন থাকবে বা এই যেটা প্রশ্ন একটু ইয়ে থাকবে, ওইগুলা সলভ করবো। আচ্ছা, তো শুরুতে বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ার। তো বায়ুমণ্ডল মূলত আমাদের ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর উপরিভাগে 500 কিলোমিটার অঞ্চল পর্যন্ত বিস্তৃত। এটা হচ্ছে 500 কিলোমিটার অঞ্চল পর্যন্ত বিস্তৃত। ওকে, এখন বায়ুমণ্ডলের সংযুক্তি যদি লিখে দেই, বায়ুমণ্ডলে আমাদের কি কি উপাদান আছে। আর এই যে 500 কিলোমিটারের উ- ঊর্ধ্বে কিন্তু আর কোনো বায়ুমণ্ডল থাকে না, ওইটাকে আমরা নর্মালি বলি মহাশূন্য। বায়ুমণ্ডলের সংযুক্তি, সংযুক্তি বলতে বোঝায় যে বায়ুমণ্ডলে কি কি ম্যাটেরিয়াল আছে। তো বায়ুমণ্ডলের সংযুক্তি হচ্ছে, বায়ুমণ্ডলে বেশ কিছু গ্যাস রয়েছে, তার মধ্যে নাইট্রোজেন, অক্সিজেন, এরপরে হচ্ছে কার্বন ডাই অক্সাইড, এরপরে আরো কিছু গ্যাস আছে। এবং এইখানে এইখানে এইসব গ্যাসগুলার কিছু সংযুক্তি দেয়া আছে। হ্যাঁ, এখন মানে তোমার রসায়নের যেগুলো সংখ্যা মান থাকবে, বা এই এই ধরো যে এই গ্যাসটা এত% বা এত ডিগ্রি সেলসিয়াস, বা মানে যে কোনো সংখ্যা মান, এগুলো সবসময় হাজারি স্যারের বই থেকেই পড়বা। এগুলো অন্য বই ফলো করা যাবে না, কারণ এগুলো হাজারি স্যারের বইয়ে যেটা থাকে ওইটাই কারেক্ট অ্যান্সার হিসাবে
ধরে নেওয়া হয় আমাদের এইচএসসি পরীক্ষা এবং ভর্তি পরীক্ষাগুলোতে, সবসময় হাজারি স্যারের বইয়েরটাই কারেক্ট অ্যান্সার হিসেবে ধরে নেওয়া হয়। তবে এগুলা পার্সেন্টেজ বা বিভিন্ন সংখ্যা মানগুলা এগুলো এক একটা বইয়ে কিছু স্লাইটলি কিছু ডিফারেন্স থাকে, বাট সবসময় যেটা হাজারি স্যারের বইয়ে আছে ওইটাই অ্যান্সার। এটা মাথায় রাখবা। ওকে। এখন দেখো এখানে নাইট্রোজেন গ্যাস আছে, এটা হাজারি স্যারের বই অনুযায়ী 78.09%, এবং অক্সিজেন আছে 20.94%, এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস আছে 0.33%। ওকে। আচ্ছা, এতটুকু জানলেই হবে যে বায়ুমণ্ডলে কি কি আছে এবং কি কি নাই। আচ্ছা, এরপরে আর যেটা লাগবে যে এইখান থেকে আরেকটা জিনিস লাগবে, এটা হচ্ছে পৃথিবীর গড় তাপমাত্রা। পৃথিবীর গড় তাপমাত্রা হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস। এটা মাথায় রাখবা যে পৃথিবীর গড় তাপমাত্রা হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস। ওকে। এখন বায়ুমণ্ডলের স্তরগুলা সম্পর্কে জানলেই হবে। বায়ুমণ্ডলের বায়ুমণ্ডলের স্তর সমূহ, তো বায়ুমণ্ডলকে আহ নর্মালি 4টা স্তর বা অঞ্চলে ভাগ করা হয়। বায়ুমণ্ডলে 4টি অঞ্চল বা স্তর থাকে। বায়ুমণ্ডলে 4টি অঞ্চল থাকে। তো একটা একটা করে যদি পড়ি, প্রথমটা হচ্ছে ট্রোপোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ার। তারপরেরটা হচ্ছে স্ট্রেটোস্ফিয়ার। স্ট্রেটোস ধরো স্ট্রেটোস্ফিয়ার। তারপরেরটা হচ্ছে মেসোস্ফিয়ার। আচ্ছা, এরপরেরটা হচ্ছে থার্মোস্ফিয়ার। ওকে। এই 4টা হচ্ছে বায়ুমণ্ডলের স্তর। এখন এইটা যেগুলা এই বেসিক জিনিসপত্র এগুলো আমি লিখে দিচ্ছি, আর তুমি এইটা যেহেতু হাজারি স্যারের বইটা আছে সেহেতু এই পেজটা অবশ্যই রিডিং করবা। এখন দেখো এইটা হচ্ছে, এই ট্রোপোস্ফিয়ারটা হচ্ছে 15 কিলোমিটার পর্যন্ত। এই যে ট্রোপোস্ফিয়ার যেটা অঞ্চল এটা হচ্ছে 15 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। আচ্ছা, এখন দেখো এই যে তোমার সাথে যেহেতু বই আছে, এখানে তুমি ট্রোপোস্ফিয়ারে গিয়ে দেখবা যে 15 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। তোমার এইটা শুধু জানলেই হবে। এই স্তরে বায়ুচাপ এটা লাগবে না, এবং কোন উচ্চতায় বায়ুচাপ কত এটাও লাগবে না। হ্যাঁ, এবং তুমি এর যে টেম্পারেচার, যে 12 কিলোমিটার উচ্চতায় প্রায় -55 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার হয়, তুমি এই অঞ্চলের টেম্পারেচারটা মনে রাখবে যে এইখানে তাপমাত্রা -55 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এটা কত এই কিলোমিটার উচ্চতায় এটাও মাথায় রাখতে হবে না, তুমি জাস্ট এটা মাথায় রাখবে যে টেম্পারেচারটা -55 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। ওকে। এখন এখানে আরেকটা জিনিস আছে এই যে ট্রোপোস্ফিয়ার নিয়ে। এইখানে তোমার ট্রোপোস্ফিয়ারে যে ঝড় ঝঞ্ঝাট গুলো হয় আমাদের নর্মালি, এইখানে ঝড় ঝঞ্ঝাট সহ যেগুলো প্রাকৃতিক বিপর্যয় আছে এগুলো হয়।
আচ্ছা, ঝড়, ঝঞ্ঝাট, এই বানানটা লেখা অনেক টাফ, আমি ঝড় বৃষ্টি লিখি। ঝড় বৃষ্টি এই স্তরে হয়, মানে ঝড় বৃষ্টি সহ অন্যান্য যেগুলা প্রাকৃতিক দুর্যোগ বা প্রাকৃতিক বিপর্যয় গুলো আছে, এগুলা এই অঞ্চলে হয়। আর এই অঞ্চল দিয়ে বিমান চলাচল করে, হ্যাঁ, এই অঞ্চল দিয়ে বিমান চলাচল করে, বাট এমনিতে একটা নর্মাল বিমান আর একটা জেট বিমান, জেট বিমান সম্ভবত আরেকটা আহ, আরেকটা স্তর দিয়ে চলাচল করে সম্ভবত। এটা কি ট্রোপোস্ফিয়ার? জেট বিমানও এই দিক দিয়ে চলাচল করে, আচ্ছা। এই স্তর দিয়ে সব ধরনের বিমান চলাচল করে। আর এর আর একটা নাম আছে, একে ক্ষুব্ধ মণ্ডলও বলা হয়। এইখানে ক্ষুব্ধ মণ্ডল, একে বলা হয়, একে আর একটা নাম আছে, এটা বানান কি? ক্ষুব্ধ মণ্ডলও বলা হয়। এগুলো অবশ্যই মাথায় রাখতে হবে এমসিকিউ এর জন্য। আচ্ছা, এরপরে আছে স্ট্রেটোস্ফিয়ার। স্ট্রেটোস্ফিয়ার হচ্ছে 15 কিলোমিটার থেকে, সরি, 500 হবে না, 50 কিলোমিটার পর্যন্ত স্ট্রেটোস্ফিয়ার বিস্তৃত। ওকে, এখন স্ট্রেটোস্ফিয়ার তো 50 কিলোমিটার পর্যন্ত তো বিস্তৃত। এইখানে টেম্পারেচার তোমার আগের স্তরে ট্রোপোস্ফিয়ারে ছিল -55 ডিগ্রি সেলসিয়াস। এইখানে তোমার -55 ডিগ্রি সেলসিয়াস থেকে বৃদ্ধি পেতে পেতে 2 ডিগ্রি সেলসিয়াসে গিয়ে পৌঁছায়। তাহলে এটা যদিও এর টেম্পারেচারটা লাগে না, এর তাপমাত্রা -55 ডিগ্রি সেলসিয়াস থেকে +2 ডিগ্রি সেলসিয়াসে গিয়ে পৌঁছে, অর্থাৎ এইখানে তাপমাত্রা উচ্চতা বৃদ্ধির সাথে সাথে ধীরে ধীরে বৃদ্ধি পায়। ওকে, এখন স্ট্র্যাটোস্ফিয়ার, বানান টানান কি ভুল হচ্ছে নাকি? এগুলো লেখা এত বেশি ঝামেলা। স্ট্র্যাটো স্পিয়ার, আচ্ছা যাই হোক, এখন এর কিছু ইয়ে আছে, কি পয়েন্ট আছে যেগুলো মনে রাখতে হবে। এখন স্ট্রেটো স্পিয়ার এর ক্ষেত্রে হচ্ছে এখানে কোনো ঝড় বৃষ্টি হয় না। ঝড় বৃষ্টি না হয় একে শান্ত মণ্ডল বলে। আর ট্রোপোস্ফিয়ার ছিল কি ক্ষুব্ধ মণ্ডল, আর ওইখানে ঝড় বৃষ্টি হইতো। আর যেগুলো সাধারণ বিমান এগুলো ট্রোপোস্ফিয়ার দিয়ে চলে, আর যেগুলো জেট বিমান এইগুলা এই যে এই স্তরে চলে, স্ট্র্যাটোস্ফিয়ারে জেট বিমান এই স্তরে চলে। জেট বিমান বলতে মানে নর্মালি এক কথায় যদি বলে এগুলো যুদ্ধ বিমান আর কি। আচ্ছা, এগুলা এমনিতে মানে এসব তুমি জাস্ট একটু নোট করে রাখিও আর কি, অথবা বইয়ের মধ্যে লাইনগুলো দাগায় রাখলেও হবে, অথবা তুমি যদি নোট করো এইসব জাস্ট কি পয়েন্ট গুলা নোট করে রাখলেও হবে। এবং এখানে আরেকটা জিনিস আছে, এটা হচ্ছে আমাদের যে
সূর্যের আলোর মধ্যে কিন্তু এক ধরনের এই ক্ষতিকারক রশ্মি থাকে, এটাকে ইউভি রশ্মি বা আল্ট্রাভায়োলেট রশ্মি বলা হয়। এই নাম হয়তো আগে শুনছো। এই আল্ট্রাভায়োলেট রশ্মি যাতে পৃথিবীতে আসতে না পারে, এই আল্ট্রাভায়োলেট রশ্মি শোষণকারী ওজোন স্তর, এই যে এই স্তরে থাকে, স্ট্রেটোস্ফিয়ার স্তরে। তো এইসব স্তর যদি না থাকতো তাহলে সূর্যের রশ্মি যদি, মানে সূর্য থেকে যে রশ্মিটা বের হয়, এই রশ্মি যদি ফিল্টার না হয়ে যদি ডিরেক্ট পৃথিবীতে চলে আসতো তাহলে কিন্তু পৃথিবীর জীবজগতের অনেক বেশি সমস্যা হইতো। তো সূর্যের বিভিন্ন ধরনের যেগুলা এই ক্ষতিকারক রশ্মি, এগুলা বায়ুমণ্ডল বিভিন্ন স্তরে স্তরে ফিল্টার হইতে হইতে তারপরে পৃথিবীতে আসে। ওকে, এখন এইখানে আসছে যে সূর্যের ক্ষতিকারক ইউভি রশ্মি শোষণ করে। ইউভি মানে হচ্ছে আল্ট্রাভায়োলেট। এই যে O3 নাম যে ওজোন, এটা তো 19-এ মেবি ছিল, অথবা তোমাদের নাও জানার কথা। ওজোন স্তর এই অঞ্চলে থাকে। ওকে, এটা একটু মাথায় রাখিও। এরপরে আছে কি, এরপরে আছে মেসোস্ফিয়ার। ওকে, এখন দেখো, একটা ছিল মানে ভূপৃষ্ঠ থেকে 15 কিলোমিটার উপরে, আর একটা ছিল 15 কিলোমিটার থেকে 50 কিলোমিটার। এরপরে মেসোস্ফিয়ার হচ্ছে 50 কিলোমিটার থেকে 80 কিলোমিটার পর্যন্ত এটা বিস্তৃত ছিল। ওকে, এইখানে টেম্পারেচার হচ্ছে -93 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। ওকে, এটা একটু মাথায় রাখিও। উম এরপরে এরপরে কি আছে, এরপরে আছে থার্মোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ার নিয়ে আছে। এটা -93 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারটা আপাতত এটা মনে রাখো। এরপরে আছে থার্মোস্ফিয়ার। এটা হচ্ছে একদম এই যে তোমার মেসোস্ফিয়ারের উপর থেকে 500 কিলোমিটার পর্যন্ত যে বায়ুমণ্ডল আছে, মেসোস্ফিয়ারের উপর থেকে পুরোটাই তোমার থার্মোস্ফিয়ার। এটা হচ্ছে 80 থেকে একদম বায়ুমণ্ডলের শেষ সীমানা এত পর্যন্ত বিস্তৃত। ওকে, আরেকটা জিনিস, এটা হচ্ছে মেসোস্ফিয়ারের ক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট, এটা জেনে রাখা লাগে। এটা হচ্ছে মেসোস্ফিয়ারে তোমার এইখানে মানে বায়ুমণ্ডল সবচেয়ে শীতলতম অবস্থায় আর কি থাকে। মানে বায়ুমণ্ডলের সবগুলা স্তরের মধ্যে সবচেয়ে শীতলতম স্তর হচ্ছে মেসোস্ফিয়ার। এইটা হচ্ছে শীতলতম স্তর। ওকে, এগুলা এমসিকিউ এর জন্য টুকটাক একটু জেনে রাখলেই হবে। আচ্ছা, তো এইগুলা বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর সম্পর্কে আমার মনে হয় যে এইগুলা জানলেই হবে, এর বেশি আর কিছু জানতে হবে না। তো এইসব যদি একটু নোট করে যদি নাও, এরপরে দেখি এরপরে। হ্যাঁ, এরপরে এখানে এইটা এই দেয়া আছে 15 থেকে কি ব্যাপার, এই যে এগুলা হাজারি স্যারের এই বইতে দেওয়া একরকম, তারপরে এইটা আমি সবটা নিছি কবির স্যারের বই, না এটা লিঙ্কন স্যারের বই থেকে। আচ্ছা দাঁড়াও, এটা আমি এই সবটা হাজারি স্যারের বই থেকেই দেই। য- যদিও তোমার কাছে বই আছে, এটা আমি স্লাইডে অ্যাড করে দিই। ধরো,
আর এরপরেই কিন্তু এই চ্যাপ্টারের মেইন যেগুলো জিনিসপত্র, এই যে বয়লের সূত্র, চার্লসের সূত্র, বয়লের সূত্র চার্লসের সূত্র কি 9-10 কি পড়ছো? হুম? কি জানি। পড়ছো কিনা তাও মনে নাই? আচ্ছা, সমস্যা নাই, এগুলো আমরা এখানে এগুলা এই যে এই চ্যাপ্টারও আছে, তারপর ফিজিক্স ফার্স্ট পেপারে চ্যাপ্টার 10 এখানেও আছে। তো এই নিয়ে সমস্যা হবে না। হ্যাঁ, এইটাই থাক। দেখো, এইখানে শখের মধ্যে সবকিছু এই দেয়া আছে। এইখানে শখটা অবশ্যই ভালোভাবে পড়বো। আচ্ছা, এরপরে এইখানে আর একটা ছোট একটা টপিক আছে, এটা হচ্ছে সাইক্লোন ও ঘূর্ণিঝড়। এখন এইখানে সাইক্লোন এবং এই যে ঘূর্ণিঝড়ের আছে, সাইক্লোন বা ঘূর্ণিঝড়, সাইক্লোন এবং এই যে ঘূর্ণিঝড় নিয়ে এখানে অনেক কিছু লেখা আছে বইয়ের মধ্যে। তবে এইখানে জাস্ট একটাই আসে এমসিকিউ, যে সাইক্লোন সৃষ্টি হইতে সমুদ্রের পানির তাপমাত্রা 27°C বেশি হইতে হয়। সমুদ্রের, আচ্ছা তুমি এই যে তাপমাত্রার যে তিনটা স্কেল আছে, সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিন, এদের মধ্যে কি সম্পর্ক জানো? জানি তো, কিন্তু মনে হয় ভুলেই। আচ্ছা, আমরা এই চ্যাপ্টারে ওগুলা লাগবে, জাস্ট শুধুমাত্র ইয়াটা পড়বো, মানে জাস্ট আমি সূত্রটা লিখে দিব, ওই সূত্রটা মনে রাখবো। আর এগুলার এই যে তাপমাত্রার বিভিন্ন স্কেলের মধ্যে বিস্তারিত যেগুলা আলোচনা আছে, এগুলা ফিজিক্সে তাপগতিবিদ্যায় গিয়ে শিখবো, ওগুলা আমাদের এই চ্যাপ্টারে শিখে লাভ নাই। ওকে, এখন সাইক্লোন এবং ওই ঘূর্ণিঝড় নিয়ে বইয়ের মধ্যে দেখবো যে 2-3 পেজ লেখা আছে, এগুলো তুমি রিডিং করবা। আর এমসিকিউ জাস্ট এই যে টেম্পারেচারটি আসে, এর এর বেশি কিছু আসে না। আরেকটা জিনিস, এবং সাইক্লোন সৃষ্টির জন্য অবশ্যই নিম্নচাপের সৃষ্টি হইতে হবে। এটা হচ্ছে সমুদ্রের বায়ুমণ্ডলে নিম্নচাপের ফলে। এটা তো শুনছো অবশ্যই, আহ নিউজ চ্যানেলগুলোতে যখন বাংলাদেশে ঘূর্ণিঝড় হয় তখন তো অবশ্যই শুনছো নিম্নচাপের কথা। সমুদ্রের বায়ুমণ্ডলে নিম্নচাপের ফলে সাইক্লোন হয়। এই দুইটা পয়েন্ট এইখান থেকে জেনে রাখলে হবে। আচ্ছা, এখন এখন দেখো, এই যে এইসব এমসিকিউ হাজারি স্যারের বইতেই আছে, এবং হাজারি স্যারের বইয়ের এইটা খুবই ইম্পর্টেন্ট, চ্যাপ্টার শেষের যেগুলো এমসিকিউ আছে এগুলো কোনোভাবেই মিস দেওয়া যাবে না, প্রতিটা এমসিকিউ যাতে একদম ঠোঁটস্থ থাকে। বিশেষ করে হাজারি স্যারের বই, অন্য কোনো বই পড়ো না পড়ো, হাজারি স্যারের বইয়ের চ্যাপ্টার শেষের এমসিকিউ একটাও একটাও বাদ দেওয়া যাবে না। এগুলো এমসিকিউ খুবই ভালোভাবে পড়বা, একদম ঠোঁটস্থ থাকবে, তোমার রসায়নে কোনো সমস্যাই হবে না আর। আচ্ছা, এগুলা এগুলা তুমি নিজে সলভ করে নিও। এই যে এখানে সবকিছু লেখা আছে, এগুলা ওই সবগুলা পড়ে এগুলা সলভ করবা। আচ্ছা, এরপরে এই যে এইগুলা হচ্ছে এই কবির স্যারের বইয়ের এমসিকিউ, এবং এইখানে সলভ সহ দেয়া আছে আর কি। আমি এখানে সলভ ছাড়া মানে 2-3টা
পিডিএফ ছিল আর কি আমার কাছে, তো সবগুলাতেই দেখলাম যে সলভ দেয়া এখানে। তারপরও অ্যাড করে দিছি তুমি এইখানে। এই যে বায়ুমণ্ডল এবং এই ঘূর্ণিঝড় সম্পর্কে পড়ে তারপরে যে হাজারি স্যারের গুলা তো মাস্ট একদম। আবার বলতেছি হাজারি স্যার কোনোভাবেই মিস করা যাবে না। তারপরে এই স্লাইডের মধ্যে এই কবির স্যারের গুলো আছে, এগুলো পড়বা। আচ্ছা, এখন এরপরে এই যে এরপরে এই চ্যাপ্টারের মেইন টপিক শুরু। ওকে, তার আগে আমাদের বিভিন্ন এককগুলোর মধ্যে সম্পর্ক আগে এই শিখতে হয়। এখন দেখো, এখন যদি শুরুতে তাপমাত্রা থেকে পড়ি তাহলে তাপমাত্রার একক আমরা জানি তিনটা। একটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াস, একটা হচ্ছে ডিগ্রি ফারেনহাইট, আর একটা হচ্ছে কেলভিন। এদের মধ্যে যে সম্পর্কটা আছে এটা হচ্ছে C/5। সিতে হচ্ছে সেলসিয়াস, এফ হচ্ছে ফারেনহাইট F-32/9, আর একটা হচ্ছে কেলভিন প্লাস, প্লাস নাকি মাইনাস? আচ্ছা, এখানে মাইনাস। কেলভিন মাইনাস 273/5। এই সম্পর্কটা অবশ্যই মুখস্থ রাখতে হবে। আচ্ছা, তো এইটা হচ্ছে আমাদের তাপমাত্রার যে তিনটা স্কেল, ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি ফারেনহাইট এবং কেলভিনের মধ্যে সম্পর্ক। এখন যদি জিজ্ঞেস করে যে 10 ডিগ্রি সেলসিয়াস সমান কত কেলভিন, এই তোমাকে যদি এটা জিজ্ঞেস করে তাহলে তুমি সেলসিয়াস এবং কেলভিনের মধ্যে যে সম্পর্ক এটা নিবা। তাহলে এখানে কি হবে? সেলসিয়াস এবং এই কেলভিনের মধ্যে সম্পর্ক হচ্ছে C/5, কে মাইনাস 273/5। তাহলে 5 5 বাদ, তাহলে সেলসিয়াস কে মাইনাস 273। তাহলে কে হবে কত? 273 প্লাস সেলসিয়াস। তো এটা হবে কত? এখন তোমার সেলসিয়াস স্কেলে তাপমাত্রা যদি 10 ডিগ্রি সেলসিয়াস দেয়া থাকে তাহলে এটা হবে কত? 283 কেলভিন। অথবা তুমি এগুলাকে টি সি অথবা টি কে দ্বারাও প্রকাশ করতে পারো। টি তে টেম্পারেচার, এখন টি সি লিখলে সেলসিয়াস স্কেলে টেম্পারেচার, কে লিখলে কেলভিন স্কেলে, এফ লিখলে ফারেনহাইট স্কেলে। এখন দেখো, এখন এটা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে যে সেলসিয়াস স্কেলে তাপমাত্রা দেয়া থাকলে আমরা যদি সেখান থেকে কেলভিন স্কেলে নিয়ে যেতে চাই তাহলে তার সাথে 273 যোগ করা লাগে, অথবা কেলভিন স্কেল থেকে সেলসিয়াসে নিয়ে যেতে হলে 273 বিয়োগ করা লাগে। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, এখন আরেকটা জিনিস এইখানে আছে যে আমি যদি এই জিনিসটা ভালোভাবে মাথায় রাখবা যে আমার কাছে দুইটা টেম্পারেচার দেওয়া। একটা আছে ধরো 10 ডিগ্রি সেলসিয়াস, আর একটা আছে 30 ডিগ্রি সেলসিয়াস। এখন আমি যদি এদেরকে সেলসিয়াস স্কেলে পার্থক্যটা বের করি তাহলে এটা হবে কত? 30 ডিগ্রি সেলসিয়াস মাইনাস 10 ডিগ্রি সেলসিয়াস। এটা হবে কত?
20 ডিগ্রি সেলসিয়াস। এখন এটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াসের পার্থক্য। এখন আমি যদি কেলভিন স্কেলে পার্থক্যটা বের করতে চাই, তাহলে T2 এর মান এই কেলভিন স্কেলে কত হবে বলো তো? 103। 103 কেন, 303। হ্যাঁ, 300। এটা হবে 303, আর এটা হবে কত? এটা হবে দুই 283, এটা না? এখন তুমি এটা বিয়োগ করো তো, এটাও কিন্তু 20 কেলভিনই হয়, এটা হয় না? হুম অর্থাৎ এটা দ্বারা বোঝায় যে সেলসিয়াস স্কেলে তাপমাত্রার পার্থক্য সমান কেলভিন স্কেলে তাপমাত্রার পার্থক্য। এটা ভালোভাবে মাথায় রাখবো। সেলসিয়াস স্কেলে পার্থক্য যা, কেলভিন স্কেলে পার্থক্য তাই। আর এইখানে আমাদের ম্যাথ গুলাতে নর্মালি সবগুলা তাপমাত্রা কেলভিন এককই দেয়া থাকে, এবং তোমার দেখবে যে ম্যাক্সিমাম এই প্রশ্নগুলোতে তাপমাত্রাটা সেলসিয়াস স্কেলে দেওয়া, তোমাকে সেইখান থেকে জাস্ট 273 যোগ করে কেলভিন স্কেলে নিয়ে যেতে হবে। বাট যদি ফারেনহাইট স্কেলে দেওয়া থাকে, তো এই সূত্রটা ইউজ করে যে F-32/9 ইজ ইকুয়াল টু K-273/5। তো একটার মান, তোমার এফ এর মান যদি দেওয়া থাকে, তুমি এখান থেকে ক্যালকুলেশন করে কে এর মানটা বের করে দেন প্রশ্নে, সরি প্রশ্নে না, সূত্রে বসায় তারপরে ক্যালকুলেশন করতে হবে। তো ফাইনাইট এটা আমি আর এখানে দেখাইলাম না, কারণ এগুলো রসায়নে দেখানোর জিনিস না, এগুলো আমরা ফিজিক্সে পড়বো, তুমি জাস্ট সূত্রটা মাথায় রাখবে। ওকে, এখন এখন যদি চাপ চাপ নিয়ে যদি পড়ি। আচ্ছা, চাপের এসআই একক কি বলো? বলো। চাপের, এটা হচ্ছে প্যাসকেল বা পি হুম এ, এইটা হচ্ছে চাপের এসআই একক। তো এই প্যাসকেলকে আরেক ভাবে লেখা যায়, আমরা জানি পি ইজ ইকুয়াল টু এফ ডিভাইড বাই এ। তো এইখান থেকে চাপের আরেকটা একক আসে নিউটন পার মিটার স্কোয়ার। মানে নিউটন পার মিটার স্কোয়ারও কিন্তু চাপের এসআই একক। তাহলে 1 প্যাসকেল সমান 1 নিউটন পার মিটার স্কোয়ার, এটা মাথায় রাখবা। 1 প্যাসকেল সমান 1 নিউটন পার মিটার স্কোয়ার। ওকে, এখন দেখো, চাপের আরো একটা একক হইতে পারে। কি একক হইতে পারে? এখন আমি যদি আবার লিখি এখানে, পি ইজ ইকুয়াল টু এফ ডিভাইড বাই এ। এফ মানে কি? এম ইন্টু এ ডিভাইড বাই এ। এইখানে এম কি? এম হচ্ছে ভর, তাই না? তাহলে এটার কি হবে? উপরে হবে কেজি। আর এখানে স্মল এ কি? ত্বরণ। তাহলে এটা এখানে এই কি হবে বলো তো? মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর নিচে হচ্ছে, এটা কি? এটা ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে কি? মিটার স্কোয়ার না? মিটার স্কোয়ার। হুম তাহলে এখান থেকে আর একটা একক এইখানে কি আসে? উপরে মিটার, নিচে মিটার স্কোয়ার, তাহলে এটা হবে শুধুমাত্র মিটার ইনভার্স 1, এস ইনভার্স 2। এটা কি বুঝছো? হ্যাঁ। তাহলে এখানে আরো একটা একক লেখা যায় যে 1 প্যাসকেল সমান 1 নিউটন পার মিটার স্কোয়ার সমান 1 কেজি মিটার ইনভার্স 1 সেকেন্ড ইনভার্স 2। এইগুলা খুবই ভালোভাবে মাথায় রাখবা, অথবা বের করা শিখবা, কারণ এগুলো তোমার সব সূত্র কিন্তু সব একক মাথায় থাকবে না, এগুলো বের করা শিখতে হবে। এগুলো কিন্তু এমসিকিউ তে তোমাকে জিজ্ঞেস করবে যে একটা স্কেল সমান
নিচের কোনটা? তোমাকে 1 নিউটন পার মিটার স্কোয়ার দিবে, অথবা 1 নিউটন মিটার থাকবে, 1 নিউটন মিটার ইনভার্স থাকবে, অথবা কেজি মিটার ইনভার্স, সেকেন্ড ইনভার্স টু, এটাও থাকতে পারে। তো এটা অবশ্যই মাথায় রাখতে হবে। আচ্ছা, তাহলে এই তিনটাই কিন্তু এসআই এককের মধ্যে পড়ে। তবে তোমাকে যদি ডিরেক্ট এমসিকিউ তে জিজ্ঞেস করে যে size, এটা হয় প্যাসকেল থাকলে প্যাসকেল, অথবা নিউটন পার মিটার স্কোয়ার থাকলে নিউটন পার মিটার স্কোয়ার। ওকে, এটা সময় মনে হয় শেষ না? ধরো